আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ টাইমস কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি জনাব ফারুকুল ইসলাম, আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব এজেডএম জাহিদ হোসেন, উপস্থিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি। বাংলাদেশের যে সময়টি চলছে, এই সময়ে আমরা নানান ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত দেখতে পাচ্ছি। আমরা সেদিন দেখলাম বাংলাদেশের যে উপ হাই কমিশন আগরতলায় রয়েছে, সেখানে উগ্রবাদী হিন্দুদের আক্রমণে তারা আমাদের হাই কমিশনে হামলা করে আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বলতে চাই, আপনারা আমাদের বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেন নাই, আপনারা আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তরে আগুন দিয়েছেন। বাংলাদেশের মানুষ এটাকে কোনোভাবেই ক্ষমা করবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের দেশ থেকে একজন ফ্যাসিস্ট বাংলাদেশের সেবাদাসী শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, সেখান থেকে তিনি নানাভাবে ভারতকে বুঝিয়ে ষড়যন্ত্র করছে। আমরা প্রথমেই দেখেছি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যখন বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করছিল, ঠিক সেই সময় আমরা দেখলাম ফেনী নদীর বাঁধ কেটে দিয়ে পানিতে আমাদের কয়েকটি জেলাকে তলিয়ে দেওয়া হলো। আমাদের সেই সময়ে অন্তর্বর্তীকালীন সরকার বলেছিলেন, যদি আপনারা এইভাবে আমাদেরকে আগাম না জানিয়ে বাদ ছেড়ে দিয়েছেন, এটা খুবই অন্যায় কাজ করেছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং তারা সেদিন বলেছিলেন, এইভাবে প্রতিবেশী সুলভ আচরণ যদি না করে, সঠিকভাবে আচরণ না করেন, তাহলে কিন্তু আপনাদেরও নানান সমস্যা হবে। আমরা আজকে বলতে চাই, সেখানে শুধু পানি দিয়েই মারা নাই, এখন আমাদের হাই কমিশনে হামলা করেছে। ওই শেখ হাসিনার কথা সে এক সময় বলেছিল, 4 দলীয় জোট সরকার তখন ক্ষমতায় ছিল, সেই সময়ে সে বলেছিলেন একদিনের জন্য হলেও তৎকালীন সেই সরকারকে শান্তিতে থাকতে দিবে না। আজকে সেই হাসিনা ভারতে বসে একের পর এক ইস্যু তৈরি করছে। হঠাৎ ইসকনকে দিয়ে যে ইস্যু তৈরি করা হলো, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য চক্রান্ত করা হলো। বাংলাদেশে কোনো ধর্মীয় সম্প্রীতি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। এখানে আমরা মনে করি কোনো সংখ্যালঘু সম্প্রদায় নেই, যারা এই বাংলাদেশের নাগরিক, সবার সমান অধিকার রয়েছে। এখানে কারো উপর কোনো অন্যায় অত্যাচার করা হচ্ছে না। তারপরে কেন ইসকনকে দিয়ে এই ধরনের একটি প্রেক্ষাপট তৈরি করা হলো? তারা সেখানে সেই আমাদের চট্টগ্রাম কোর্টে অরাজকতার সৃষ্টি করে একজন সুপ্রিম কোর্টের আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে, একটি ধর্মীয় সংঘাত লাগানোর জন্য উদ্যোগ নিয়েছিল বাংলাদেশের জনগণ, সেইটাকে অত্যন্ত ধৈর্য এবং সাহসিকতার সাথে মোকাবেলা করেছে। আমরা বলতে চাই, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আমাদের এই জুলাই এবং আগস্ট বিপ্লবের শহীদদের সর্বশেষ শহীদ নয়, সিরিয়ালের দিকে শেষ শহীদ। কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমরা 18 কোটি মানুষ ওই শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছি। ভারতের কাছে আমরা মাথা নত করব না। ভারতকে আমরা হুঁশিয়ার করতে চাই, আমাদের হাই কমিশনে হামলা করে জাতীয় পতাকায় আগুন দিয়ে আপনারা যে অপকর্ম করেছেন, এর ফলশ্রুতিতে আপনার সাম্রাজ্য ভেঙে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আমাদের
অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করুন। তারা আমাদের হাই কমিশনে হামলা করলো, এটা সেখানকার সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব হয়নি। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, তারা কোনো ভূমিকা নেয়নি। এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। আন্তর্জাতিক আইনে আন্তর্জাতিক আদালতে মামলা করুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি সবশেষে অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই, সাম্প্রতিক ঘটনায় ভারতের গণমাধ্যমগুলো যেভাবে উস্কানি দিচ্ছে, যেভাবে বাংলাদেশের নাটক সাজিয়ে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে, যেন এই অন্তর্বর্তীকালীন সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে, আমরা অত্যন্ত আশ্চর্য এবং দুঃখ ভারাক্রান্ত আমাদের হৃদয়। বাংলাদেশের গণমাধ্যমের ভিতরে যারা ফ্যাসিজমের দোষর রয়েছেন, তারা সেখানকার সেই বাংলাদেশের এই ইতিহাসকে, বাংলাদেশের ঘটনাগুলোকে সঠিকভাবে না তুলে তারা ওই ভারতের পক্ষে ছাপাই গাচ্ছে। ওই সকল গণমাধ্যমকে চিহ্নিত করতে হবে এবং শেখ হাসিনার যে পরিণত হয়েছে সেই পরিণতি করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তারা প্রচার করেছে সাইফুল ইসলামকে হিন্দু মনে করে মুসলমানরা নাকি হত্যা করেছে। আমরা ধিক্কার জানাই ওই গণমাধ্যমকে। এখনো যদি সাবধান না হন, তাহলে বাংলাদেশের মানুষ ওই ফ্যাসিস্টদের সাথে আপনাকে ভারতে পাঠিয়ে দেবে। ভাই এবং বন্ধুগণ, পরিশেষে বলতে চাই, আমাদের এই মুহূর্তে সকল দল, মত, ধর্ম, বর্ণ সব কিছুকে ভুলে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সুদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে এবং সেই ইস্পাত প্রাচীরের মতো ঐক্য গড়ে তুলে আমরা যে কোনো ষড়যন্ত্র আসুক না কেন সেগুলোকে আমরা পরাজিত করে আমাদের এই জুলাই এবং আগস্টের এই বিপ্লবকে আমরা সফল করব। সেই সফলতার জন্য আগামী দিনের যে সুন্দর একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তাদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানিয়ে আবারও সুদৃঢ় ঐক্য গঠন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভয়েস অফ টাইমস জিন্দাবাদ। না, আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ হাই কমিশনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভয়েস অফ টাইমস কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদী বিক্ষোভ সমাবেশের সভাপতি, ভয়েস অফ টাইমসের সভাপতি জনাব ফারুকুল ইসলাম, প্রধান অতিথি এখনো রাস্তায় আছেন, অল্প সময়ের মধ্যে এসে পৌঁছবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডাক্তার এজেএম জাহিদ অল্প সময়ের মধ্যে পৌঁছবেন আশা করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির জনাব ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। উপস্থিত আছেন জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব, রাজপথের অন্যতম লড়াকু সৈনিক জনাব আব্দুল্লাহিল মাসুদ। উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী, যার বক্তব্য আপনারা ইতিমধ্যে শুনেছেন, অ্যাডভোকেট পারভেজ হোসেন সহ সাংবাদিক নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই এবং বোনেরা। আজকে যে বিষয় নিয়ে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, আমি এই সমাবেশে শুধু একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা জানেন 1757 সালে এই ভারতবর্ষের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল কিছু কুচক্রী মির্জাফরের ষড়যন্ত্রের কারণে। 200 বছরের আন্দোলনের পরে 1947 সালে সেই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। সেই ভারতবর্ষ স্বাধীনতার পিছনে মুসলমানদের রক্ত, ভারতের প্রতিটি রাস্তায় রাস্তায়, প্রতিটি স্থাপনার নিচে মুসলমানদের রক্ত খুঁজে পাবেন এখনো আপনারা।
ভারতের প্রতিটি স্থাপনার সাথে মুসলমানদের রক্ত, মুসলমানদের শ্রম, মুসলমানদের ঘাম রয়েছে। প্রিয় উপস্থিতি, আমি স্মরণ করিয়ে দিতে চাই 200 বছর স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পরে 200 বছর ইংরেজদের গোলামির পরে 1947 সালে যখন স্বাধীন হয়েছে, এরপরে সেই স্বাধীনতা অর্জনের জন্য যে রক্ত দিতে হয়েছে, সেই স্বাধীনতার পিছনে মুসলমানদের অবদান সবচেয়ে বেশি। এরপরে 1947 সালে যখন ভারতবর্ষ আবার স্বাধীন হয়, পাকিস্তান যখন আলাদা রাষ্ট্র হয় এবং ভারত ব্রিটিশ শাসনের কবল থেকে মুক্ত হয়, সেই স্বাধীনতার পিছনে মুসলমানদের রক্ত রয়েছে। এরপরে আমরা 71 সালে স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা এমনি এমনি আসেনি, অনেক রক্তের মধ্য দিয়ে এই স্বাধীনতা এসেছে। আপনারা এই স্বাধীনতা 71 সালে পাওয়ার পরে সেই স্বাধীনতাকে আমরা হারিয়েছিলাম, গণতন্ত্র দেশ থেকে আবার হারিয়ে গিয়েছিল। প্রিয় উপস্থিতি, আবার 1975 সালে আমরা আংশিকভাবে স্বাধীনতা ফিরে পেয়েছিলাম। সেই স্বাধীনতা বেশি দিন স্থায়ী হতে পারেনি, আবার সেই স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল। আমরা সেই স্বাধীনতা আবার রক্ত দিয়ে 1990 সালে ফিরিয়ে এনেছিলাম, একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে পতনের পরে। এরপরে সেই স্বাধীনতা অর্জনের পরে আবার আমাদের বিদেশি ষড়যন্ত্রের কারণে সেই স্বাধীনতাকে আমাদের হারাতে হয়েছিল। এরপরে সর্বশেষ এদেশে ফ্যাসিবাদী সরকার যখন আসন গেড়ে বসলো, দীর্ঘ 16 বছরের আন্দোলনের পরে 2024-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সুতরাং ওই আমাদের প্রতিবেশী ভারতকে বলতে চাই, আমাদের দু একটি হাই কমিশনে হামলা করে বাংলাদেশকে আপনারা পরাধীন করবেন, বাংলাদেশকে ভয় দেখিয়ে আপনারা ফ্যাসিবাদকে আবার বাংলাদেশে ঢুকিয়ে দিবেন, এটি দিবা স্বপ্ন। এই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে ফ্যাসিবাদকে আমরা তাড়িয়ে দিয়েছি, যে ফ্যাসিবাদ আপনাদের কাছে আশ্রয় নিয়েছে, এই ফ্যাসিবাদ বাংলাদেশে আর কখনো ফিরে আসবে না। আমরা শাসকদেরকে বলে দিতে চাই, এখন যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদেরকে বলে দিতে চাই, এর মধ্যে কেউ কেউ সেই ফ্যাসিবাদকে নিয়ে ঘর সংসার করবার স্বপ্ন দেখছেন, তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে বলতে চাই যে এই ফ্যাসিবাদের সাথে আমাদের কোনো প্রেম নেই, তাদের সাথে আমাদের কোনো ভালোবাসা নেই। তাদের সাথে যদি আপনারা ঘর সংসার করতে চান, আপনাদেরকেও ভারতে তাড়িয়ে দেওয়া হবে। সুতরাং আসুন, বাংলাদেশের যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, রক্ত দিয়ে যে স্বাধীনতা ফিরিয়ে এনেছি, যে গণতন্ত্রের অধিকার আমরা ফিরিয়ে এনেছি, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে এনেছি, এই স্বাধীনতা স্থায়ী করবার জন্য প্রয়োজন আরেকটি যুদ্ধ করব, প্রয়োজন আবার রক্ত দেব এই বাংলাদেশের মাটিতে। তারপরেও ফ্যাসিবাদদেরকে দেশে ফিরে আসতে দেব না, কথা অত্যন্ত পরিষ্কার। সুতরাং আসুন, যে আন্দোলন শুরু হয়েছে, আমরা যে আন্দোলনে সফলতা অর্জন করেছি, এই আন্দোলনকে, এই স্বাধীনতাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমরা চূড়ান্ত বিজয়ের আগ পর্যন্ত কেউ ঘরে ফিরে যাব না, ঘরে ফিরে যাইনি, আমরা শান্ত হইনি, শান্ত হব না। সুতরাং আসুন, আমরা যেই জাতীয় ঐক্য গড়ে তুলেছি, এই ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সুশৃঙ্খল জাতিতে, সুশৃঙ্খল দেশে পরিণত করবার জন্য আমাদের এই ধারা অব্যাহত রাখি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ টাইমস কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি বন্ধুবর ফারুকুল ইসলাম, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, তুখোর যোদ্ধা ডক্টর হেলাল উদ্দিন, অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা আমার, আজকে দুটো বিষয় বলতে চাই। শুরুতে 5ই আগস্টে যেটি হয়েছে সেটি একটি বিপ্লব। বিপ্লবোত্তর ভাবে আমাদের জন্য যেটা খুব জরুরি ছিল সেটা হচ্ছে একটি বিপ্লবী সরকার। আপনি অন্তর্বর্তীকালীন সরকার বলছেন, কেয়ারটেকার সরকার বলছেন, আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, কোনোভাবেই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য আপনাদেরকে অনতিবিলম্বে
একটি বিপ্লবী সরকার গঠন করতে হবে। বিপ্লবের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে বিশ্বব্যাপী যেটি ঘটে সেটি হচ্ছে চলমান যে সংবিধান সেটিকে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। 5ই আগস্টে এদেশের ছাত্র জনতা আমাদের যে শেখ মুজিবময় যে সংবিধান ছিল, যেটাকে কাটা ছেঁড়া করে নষ্ট ভ্রষ্ট করে দেওয়া হয়েছিল, সেই সংবিধানের উপর এই সরকার চলতে পারে না। একজন আইনজীবী হিসাবে আমরা এই সরকারে আবারও বলছি, সময় ফুরিয়ে যায়নি। এখনই একটি প্রোক্লেমেশন ঘোষণা করা হোক, এই সরকারকে বিপ্লবী সরকারের রূপ দেওয়া হোক, তা না হলে এর পরিণতি ভালো নাও হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই সরকার, এই ছাত্র জনতার যে অভ্যুত্থানের ফসল এই সরকার, আজকে আপনারা যারা ক্ষমতায় আছেন, দায়িত্বে আছেন, বিশেষ করে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন, তাদেরকে বারংবার স্মরণ করিয়ে দিতে চাই, এই ছাত্র জনতার অভ্যুত্থান এবং এই অভ্যুত্থানের ফসল হচ্ছে আজকে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুত্থানের যে ভূমিকা, জুলাই এবং 5ই আগস্ট পর্যন্ত প্রতিদিনকার যে রোজকার যে রোজনামচা, আজকে থেকে এটা শুরু হতে পারে, শুরু হওয়া দরকার। সেটা হচ্ছে এই প্রতিটি টিভি চ্যানেলে, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রতিটি খবরের আগে, প্রতিটি সংবাদের আগে একটি সময় ধরে, সেটি 2 মিনিট হতে পারে, 3 মিনিট হতে পারে, জুলাই এবং এই জুলাই অভ্যুত্থানের, এই আগস্ট অভ্যুত্থানের প্রতিনিয়ত খবর প্রচার করা বাধ্যতামূলক করা হোক। আপনি যদি ভুলে যান এই জুলাই অভ্যুত্থানের কথা, যদি ভুলে যান আগস্টের কথা, আপনার এই বিপ্লব বিপর্যস্ত হতে, পরাজিত হতে খুব বেশি সময়ের দরকার হবে না। এই খোলা মনের মানুষগুলোকে প্রতি মুহূর্তে জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকেই একটি প্রজ্ঞাপন জারি করা হোক। প্রতিটি প্রিন্ট মিডিয়ায়, প্রতিটি সংবাদের পাশে একটি অবস্থান থাকবে, একটি ঘটনা বর্ণনা থাকতে হবে, এবং একইভাবে ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতেও এটি থাকা বাঞ্ছনীয়। যদি এটি আমরা প্রতিদিনকার এই সংগ্রামকে, এই জনগণকে যদি স্মরণ করিয়ে দিতে ব্যর্থ হই, আন্দোলন ব্যর্থ হতে বাধ্য হতে পারে। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, সেটি আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে ইসকন। আজকে আপনি দেখেন এখানে ইসকন একজন গ্রেপ্তার হয়েছেন কোন নতুন মামলায়, তাকে গ্রেপ্তার করে, যেটা আওয়ামী সরকার করত, কাউকে গ্রেপ্তার করে পুরনো কোনো আইনে নতুন করে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হতো। এখানে তা ঘটেনি। চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে পূর্বের একটি মামলা, যে মামলা সে এজাহারভুক্ত আসামি, সেই মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে যে ভাঙচুর করা হয়েছে, যে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে, এবং সবচেয়ে দুঃখজনক হইল সাইফুল ইসলাম আলী, আমার প্রিয় ভাই, আমার বন্ধু, আমার সুপ্রিম কোর্ট বারের মেম্বার, তাকে যে নির্মমভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কেন করা হয়েছে? উদুর পিণ্ডি পুজোরকারে চাকরি দেওয়া নয়, গোটা স্থিতিশীল একটি বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য আলিমকে হত্যা করা হয়েছে। ঠিক একইভাবে কোন প্রকার উস্কানি ছাড়া, কোন প্রকার তাদের পছন্দনীয় নয় এমন কোন ভূমিকা ছাড়াই আগরতলায় আমাদের হাই কমিশনে আক্রমণ করা হয়েছে। এই সব কিছু ঘটনাগুলো একটি সরকারকে, আমাদের বর্তমানে স্থিতিশীল সরকারকে অস্থিতিশীল করার জন্য কোনো উপায় তারা কিনা, এগুলো ভেবে দেখবার বিষয় আছে। একইভাবে সবচেয়ে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে এই, আজকে বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসনে সকল জায়গায় পতিত স্বৈরাচারে পতিতরা এখনো বসে আছেন। আমাদেরকে 4 মাসে অনেক সময়, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এখন শেষ হতে যাচ্ছে, আমরা এখনো দেখছি পতিত স্বৈরাচারের দোষরা নানান জায়গায় বসে থেকে, ঘাপটি মেরে থেকে নানানভাবে সমস্যা শুরু করেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সাবঅর্ডিনেট জুডিশিয়ারি থেকে শুরু করে সচিবালয়, সকল জায়গায় এরা ঘাপটি মেরে বসে আছে। নানান জায়গায় সুযোগ পেলেই সরকার বিরোধী অবস্থানে তারা আত্মপ্রকাশ করছে। আমরা সরকারের কাছে আবারও বলতে চাই, নির্দেশন করতে চাই, দয়া করে আজকেই একটি প্রোক্লেমেশন ঘোষণা করা হোক, একটি বিপ্লবী সরকারের রূপ দেওয়া হোক। এই সংবিধানকে ছিঁড়ে কেটে টুকরে বুড়িগঙ্গে ফেলে দিয়ে একটি নতুন সংবিধান রচনা করা হোক জনগণের ম্যান্ডেট নিয়ে। একইভাবে যারা যেখানে এই উস্কানি দিচ্ছেন, সবচেয়ে দুঃখ লাগে কখন জানেন? আপনি দেখবেন গোটা ভারতে, আমি হিন্দু সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ভালোবাসা রেখে বলছি, ভারতবর্ষের ইতিহাসে হিন্দুরা কখনোই মুসলমানদের উপরে বিজয়ী হতে পারেনি।
কখনোই বিজয় হতে পারেনি। যখন বিজয়ের কোনো চিহ্ন, সেটা 65 অথবা 71 মুসলমানদেরকে দিয়ে মুসলমানদেরকে কেটে ফেলেছে, বিজয় লাভ করেছে। এককভাবে হিন্দুরা কোনোদিন আমাদের উপর বিজয় লাভ করতে পারেনি। এর অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে মানসিকতা। আজকে দেখবেন যে গোটা ভারতবর্ষ, আজকে যে ভারতবর্ষ আমরা দেখতে পাচ্ছি, এই শৃঙ্খলা শৃঙ্খলা এই ভারতবর্ষের সবচেয়ে বড় অবদান ছিল মুসলিম শাসকদের, মোগলদের। আজকে দেখবেন কোথাও কিছু খুঁজে পায় না। কি খুঁজে পায়? সবগুলো মসজিদ যেগুলো 400-500 বছর বয়স, সেই মসজিদের নিচে তারা একটি মন্দির খুঁজে পায়। কোথাও কিছু খুঁজে পায় না, খুঁজে পায় কোথায়? মন্দিরের নিচে মসজিদ হয়েছে, মসজিদের নিচে মন্দির হয়েছে, মন্দির ওখানে থাকার কারণে মসজিদকে ভেঙে ফেলতে হবে। এই দুরাচার, এই মনোভাব তাদেরকে মনোবৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে। সো আমাদের ইতিহাস হচ্ছে বিজয়ের ইতিহাস। আমরা 71-এ যেমন বিজয় লাভ করেছি, আমরা অগাস্টে বিজয় লাভ করেছি। সো ভারতের এই জুজুর ভয় আমাদেরকে কখনোই দমাতে পারেনি। আমরা শুধু এটুকু বলতে চাই, নেপালের মতো একটি হিন্দুত্ববাদী দেশ যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে, ভারতের শিক্ষা নেওয়া উচিত। বাঙালিকে এই হিন্দুত্ববাদের ভয় দেখিয়ে কোনো সময় ন্যায্য করা যাবে না। বাঙালি কোনো সময় ন্যায্য হয়নি, আর মুসলমানরা প্রশ্নই আসে না। সো আমাদেরকে আমাদের অবস্থান থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিনয়ের সাথে বলছি, আমাদের কোনোভাবেই কূটনৈতিক মিশনগুলোতে আমাদের মুসলমানদের পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে যারা যেখানে ভূমিকা রাখার কথা, যদি কোনোভাবে আমাদের কোনো মিশনগুলো সেই ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং একই সাথে গোটা ফরেন মিশনকে আমাদের দৃষ্টিভঙ্গি এবং জনতার দৃষ্টিভঙ্গিকে বুঝিয়ে পরিষ্কার করতে হবে। বাঙালি, বিশেষ করে বাঙালি মুসলমান মাথা নত করবার নয়। আমরা আশা করছি ইন্ডিয়া যেভাবে বুঝেছে, আমরা আমাদের এই বাংলাদেশে যারা যেখানে যে দায়িত্বে আছেন, সেই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। কোনো অবস্থাতেই এই 57,000 বর্গ কিলোমিটার মধ্যে 1 ইঞ্চি ছাড় দেওয়ার জন্য এই বাঙালিরা কোনোভাবে ছাড় দেবে না। এবং সেই দিনের জন্য আমরা অপেক্ষায় থাকলাম, যেদিন আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে বিশ্বব্যাপী প্রমাণ করতে পারবো, কূটনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, শুধু ভারত নয়, এই অঞ্চলের যে কোনো দেশের চাইতো বাঙালির শ্রেষ্ঠত্ব, বাংলাদেশের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। সমাবেশ, আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি প্রিয় ভাই ফারুক হোসেন, উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাইয়েরা, আপনারা লক্ষ্য করেছেন বিগত ফ্যাসিবাদী সরকারকে আমাদের পার্শ্ববর্তী এই ভারত কিভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে তারা বাংলাদেশে টিকিয়ে রেখেছিল। তারা বাংলাদেশের প্রতিটি সেক্টরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সকল আদেশ বাস্তবায়নের জন্য তারা মূলত এখানে একটি পুতুল সরকার হিসেবে বসেছিল। শেখ হাসিনা বারবারই নির্বাচিত হয়েছে ভারতের মদদে। বাংলাদেশের ভোটবিহীন এমন একটি সরকারকে ভারত বারবারই প্রশ্রয় দিয়েছে, এই জন্য যে কারণ শেখ হাসিনা কেবলমাত্র ভারতের স্বার্থ রক্ষা করে চলেছে। এই বিষয়টি বর্তমানে আরো বেশি স্পষ্ট হয়ে গিয়েছে যখন এই 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনা পলায়ন করেছে, তখন সবচাইতে বেশি কষ্ট পেয়েছে ওই মোদী সরকার, যার ফলশ্রুতিতে মোদী সরকার শেখ হাসিনার পতনের পরপরই বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা এক এক করে বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য সকল ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আমরা দেখলাম যখন অন্তর্বর্তী সরকার গঠিত হলো, এই সরকার বাংলাদেশের বিভিন্ন সংস্কার নিয়ে যখন কাজ শুরু করলো, ঠিক সেই মুহূর্তে এই সরকার যাতে স্বাভাবিক কাজ করতে না পারে, এজন্য মোদী সরকার এদেশের উগ্রবাদী হিন্দুত্ববাদী ইসকনকে লেলিয়ে দিল। হঠাৎ করেই, এত বছর কোনো খবর নেই,
হঠাৎ করে ইসকন সারা বাংলাদেশে বিশাল বিশাল সমাবেশ করার মধ্য দিয়ে সরকারকে হুমকি দিয়ে যাচ্ছে। সরকার পতনের জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনারা দেখেছেন সর্বশেষ তারা চট্টগ্রামে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে নির্মম এবং নৃশংসভাবে হত্যা করার মধ্য দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে যে তারা আসলে বাংলাদেশে একটি অস্থিরতা তৈরি করতে চায়। তারা এর মধ্য দিয়ে ভারতকে খুশি করে এদেশে আবার ভারতের একটি পরজ রাজ্যে পরিণত করতে চায়। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের এই 18 কোটি মানুষ যে দীপ্ত স্বাধীনতা নিয়ে, যে প্রেরণা নিয়ে 5ই আগস্টে ফ্যাসিবাদকে উৎখাত করেছে, আমরা আজকের এই সমাবেশ থেকে দৃঢ় কণ্ঠে বলতে চাই যে আমাদেরকে এই সমস্ত হুমকি ধামকি দেখিয়ে লাভ নেই। আপনারা হয়তো ভুলে গেছেন আপনার এই কলকাতা চলে বাংলাদেশের টাকায়। বাংলাদেশের মানুষ যদি আপনার কলকাতায় গিয়ে চিকিৎসা না নেয়, ওখান থেকে ব্যবসা বাণিজ্য না করে, তাহলে আপনার কলকাতার মানুষ কিন্তু না খেয়ে মারা যাবে। সুতরাং বাংলাদেশকে ভয় দেখাবেন না। বাংলাদেশের 18 কোটি মানুষ, 18 কোটি জনশক্তি, এটি আমাদের একটি বড় সম্পদ। সুতরাং আপনারা যদি মনে করে থাকেন যে আমাদেরকে ভয় দেখিয়ে, আমাদেরকে রক্তচক্ষু দেখিয়ে আপনারা দমিয়ে রাখতে পারবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আমি আজকে এই সমাবেশ থেকে আপনাদেরকে বলতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মানুষের ধমনীতে যে প্রেরণা রয়ে গিয়েছে, যে চেতনা রয়েছে, সেই চেতনাকে আপনারা মুছে দিতে পারবেন না। 1952 সালের ভাষা আন্দোলনে এই বাঙালি জাতি কারো কাছে মাথা নত করে নাই, 69-এ করে নাই, 71-এ করে নাই, 2024-এ করে নাই। আপনারা ভুলে যাবেন না, কোনো ফ্যাসিবাদী রাষ্ট্রের কাছে বাংলাদেশ কখনোই মাথা নত করবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা আমাদের হাই কমিশনে হামলা করেছেন, আমরা চাইলে কিন্তু তার প্রতি উত্তর দিতে পারতাম, কিন্তু আমরা সেই কাজটি করিনি। আমরা অত্যন্ত সহনশীল একটি জাতি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি বলেই বাংলাদেশের কোথাও একজন হিন্দুর গায়েও কেউ হাত দেয়নি। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি বলেই বাংলাদেশের কোনো মন্দিরে বাংলাদেশের কেউ হাত দেয়নি। বরং আমরা এখান থেকে বলতে চাই, বাংলাদেশের কোনো হিন্দুর বাড়ি যদি ভেঙে থাকে, তাহলে এটি ভারতের কোনো গোয়েন্দা সংস্থা দ্বারাই হয়েছে। বাংলাদেশের কোনো হিন্দু যদি নির্যাতিত হয়ে থাকে, তাহলে এটি আওয়ামী ফ্যাসিবাদের লোকরাই করেছে। আমরা অতীতেও দেখেছি, যখনই কোনো মন্দির ভেঙেছে সেখানে ছাত্রলীগের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। আমরা অতীতেও দেখেছি, যখনই কোনো হিন্দু নির্যাতিত হয়েছে, তার বাড়ি দখল হয়েছে, সেটি যুবলীগ বা ছাত্রলীগ বা আওয়ামী লীগের কেউ করেছে, এবং পত্রিকায় সেটি প্রমাণিত। কিন্তু আপনারা সেই বিষয়টিকে ফোকাস না করে আপনারা বাংলাদেশে এখন নতুন করে মৌলবাদের উত্থান দেখছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। আপনারা যদি হিন্দু, বিজেপিকে আমরা বলে দিতে চাই, আপনারা যদি হিন্দুত্ববাদী সরকার হয়ে হিন্দুদেরকে প্রমোট করতে পারেন, তাহলে বাংলাদেশের 18 কোটি জনগোষ্ঠীর মধ্যে মুসলমানদের সংখ্যা বেশি। সুতরাং এখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে, এটি নিয়ে আপনাদের মাথা ব্যথা হওয়ার কারণ থাকতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমরা আরও স্পষ্ট করে বলতে চাই, ভারতের ইতিহাসের সাথে মুসলমানদের ইতিহাস জড়িত। ভারতের স্বাধীনতা আন্দোলন এবং ভারতের এই সৃষ্টির পেছনে সবচাইতে বড় অবদান মুসলমানদের। সুতরাং আপনারা আমাদেরকে যদি রক্তচক্ষু দেখান, তাহলে আমরা আপনাদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করব। আপনারা যদি আমাদেরকে রক্তচক্ষু দেখান, তাহলে আমরাও বলবো যে ভারতের অনেক ধর্মীয় মুসলমানদের যে প্রতিষ্ঠান আপনারা ধ্বংস করেছেন, তার জন্য আপনাদেরকেও আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যদি বাংলাদেশকে আপনারা অস্থির করার চেষ্টা করেন, তাহলে মনে রাখবেন ভারতে অসংখ্য মুসলমান রয়েছে, আপনারা শান্তিতে থাকতে পারবেন না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের হাই কমিশনের আপনারা হামলা করেছেন, এরপর যদি এমন দুঃসাহস আপনারা দেখান, তাহলে মনে রাখবেন বাংলাদেশের 18 কোটি মানুষ এবং পার্শ্ববর্তী যারা আমাদের বন্ধু রাষ্ট্র আছে, তাদেরকে নিয়ে আমরা ভারতের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব, এবং সেক্ষেত্রে ভারতের অখণ্ডতাও ঠিক থাকবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আজকের এই সমাবেশ থেকে আবারও আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, খবরদার বাংলাদেশকে নিয়ে খেলবেন না। বাংলাদেশের স্বাধীনতা অনেক রক্তের বিনিময়ে এসেছে,
5ই আগস্টে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সকল দল মত নির্বিশেষে সকল মানুষ এখানে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে। সুতরাং এই আন্দোলনে আপনি ওই আওয়ামী ফ্যাসিবাদী শেখ হাসিনাকে এখানে বসিয়ে আবার কোনো উদ্দেশ্য হাসিল করবেন, এইটি একটি দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশ আওয়ামী লীগের কবর রচিত হয়েছে, এই কবর আর পুনরুজ্জীবিত হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা ভারতকে আরো বলতে চাই, আপনারা আপনাদের দেশের শান্তি এবং স্থিতি ঠিক রাখুন। বাংলাদেশ নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে। বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান সহ সবাই শান্তিতে আছি। আমরা গতকালকে দেখলাম একটি টেলিভিশনে একজন মহিলা ভারতে যাচ্ছিলেন, ভারতে যাওয়ার পথে টেলিভিশন চ্যানেলগুলো তাকে জোর করে ধরে বলছে যে তাকে মোটিভেশন চালাচ্ছিল যে আপনি বলেন যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। তাকে জোর করে বলানো হয়েছে যে তাকে বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে, তাকে এখানে জোর করে পাঠানো হয়েছে। তার পরক্ষণেই দেখলাম তার আত্মীয় স্বজনরা টেলিভিশনে বিবৃতি দিয়েছে যে না, আমরা এখানে খুব শান্তিতে আছি, নিরাপদে আছি। এবং ওই মহিলা ভারতে থেকেই আবার বাংলাদেশের টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলেছে যে আমাকে ভারতীয় টেলিভিশনগুলো জোর করে এই কথা বলিয়েছে। সুতরাং এই কথা স্পষ্ট, ভারত আপনি সাবধান হয়ে যান, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে খেলবেন না। আমরা কিন্তু এটি বরদাস্ত করব না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধভাবে বসবাস করে। আমরা তাদের নিয়েই একটি আগামীর সুন্দর সোনার বাংলা গঠন করতে চাই। এক্ষেত্রে যদি আপনারা বাধা হয়ে দাঁড়ান, কোনো ফ্যাসিবাদী শক্তি বাধা হয়ে দাঁড়ায়, তাকে কিভাবে রুখে দিতে হয় 5ই আগস্ট আমরা দেখিয়ে দিয়েছি। প্রয়োজন হলে আবার জীবন দেব, তবুও বাংলাদেশের অখণ্ডতার মধ্যে কাউকে হাত দেওয়ার দুঃসাহস আমরা দেব না ইনশাআল্লাহ। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।